বাংলায় যেভাবে মেরুকরণের রাজনীতি চলছে, হিন্দু মুসলমান, হিন্দুরা অমুক দলকে ভোট দেবে, মুসলমানরা অমুক দলকে ভোট দেবে, এমনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এই মেরুকরণটাকে এমনভাবে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর জন্য সত্যি একটু কঠিন হয়ে পড়ছে। ভাইপোর জেলযাত্রা বাঁচানোর জন্যে যারা পর্দার পিছনে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের থেকে কোনো শর্তের গল্প আমরা শুনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলতে চাই, বিজেপির সঙ্গে আপনি ঘর করে এসছেন, বিজেপির মন্ত্রিসভায় আপনি মন্ত্রী ছিলেন, এখনও বিজেপির সাহায্যে বাংলার ভাইপো ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে, যার শ্রীঘরে থাকার কথা। সেই জন্য আপনি বড় বড় কথা যদি আমাদের একটু কম বলেন তাহলে ভালো। আমি নৌশাদ সিদ্দিকীকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি, কত টাকার বিনিময়ে আপনি পিছিয়ে গেলেন? কেন আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না? তার সঙ্গে কি জোট হলে কি হতো সে তো সময়ের ব্যাপার, সেই জোট তো হয়নি। দেখুন, আগামী দিনে মোদী সরকার থাকবে না, কারণ দুটো এমন ক্রাচের দুই হাতে রয়েছে, দুটো ক্রাচ, দুটো বৈশাখী আমরা যাকে বলি, একটা নীতিশ কুমার, একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সময় 365-র পর্দায়। আমি তনুশ্রী, আর এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী। দাদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনাদের সকল দর্শককেও আমার নমস্কার। বলুন দাদা, প্রথমে যে কোশ্চেনটা আপনাকে আমি করব সেটা হচ্ছে, এই যে সামনে লোকসভা নির্বাচন গেছে আর তাতে অধীর রঞ্জন চৌধুরীর যে এই যে হার, এটা কতটা হতাশাজনক? দেখুন, লড়াই করতে লোকে নামে তো জেতার জন্যে। উনি দীর্ঘ 5 বারের সাংসদ বহরমপুর থেকে, এবার উনি বিজয়ী হলে উনি 6বার, মানে ডাবল হ্যাট্রিক হতো। তো অবশ্যই এটা আমাদের জন্যে, ওনার জন্য তো বটেই, আমাদের জন্যে, বাংলার সমগ্র কংগ্রেস কর্মীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক বিষয়। তবে একটা জিনিস তো বুঝতে হবে যে বাংলায় যেভাবে মেরুকরণের রাজনীতি চলছে, হিন্দু মুসলমান, হিন্দুরা অমুক দলকে ভোট দেবে, মুসলমানরা অমুক দলকে ভোট দেবে, এবং তারা যে ব্যবস্থা করেছে, যে এমনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এই মেরুকরণটাকে এমনভাবে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেই পরিস্থিতিটাকে লড়াই করা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর জন্য সত্যি একটু কঠিন হয়ে পড়ছে। কারণ এই রাজনীতি তো আমরা ভারতবর্ষেও কোনো দিন দেখিনি, বাংলাতেও কোনো দিন দেখিনি। তা যাই হোক, এই লড়াই আমাদের করতে হবে এবং লড়াই করে আমাদের জিততেও হবে, এবং এই মেরুকরণের রাজনীতির পরিবেশ বাংলার রাজনীতির পরিসর থেকে আমাদের অবশ্যই সরাতে হবে। দাদা, এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস যদি কিছু শর্ত মেনে কাজ করতো তাহলে হয়তো আরো 4-5টা আসন বেশি পেত। এটাকে আপনি কি সমর্থন করছেন? আমাদের শর্ত ওনাকে, আমি পাল্টা শর্ত দিচ্ছি আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে, পর্দার পিছনে ভাইপোকে বাঁচানোর জন্যে নরেন্দ্র মোদীর পদলেহন করা বন্ধ করুন, সঠিকভাবে যুদ্ধ করুন বিজেপির সঙ্গে। ভাইপোর জেলযাত্রা বাঁচানোর জন্যে যারা পর্দার পিছনে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের থেকে কোনো শর্তের গল্প আমরা শুনব না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, কখনো বলেন কংগ্রেস বিজেপিকে সাহায্য করে, সিপিএম বিজেপিকে সাহায্য করে, এরা জোট করেছে বিজেপিকে সাহায্য করার জন্যে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলতে চাই, বিজেপির সঙ্গে আপনি ঘর করে এসছেন, বিজেপির মন্ত্রিসভায় আপনি মন্ত্রী ছিলেন, এখনও বিজেপির সাহায্যে বাংলার ভাইপো ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে, যার শ্রীঘরে থাকার কথা। সেই জন্যে আপনি বড় বড় কথা যদি আমাদের একটু কম বলেন তাহলে ভালো হয়। দাদা, নওশাদ সিদ্দিকীর সাথে জোটের অমিল, অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছে যে আইএসএফ একসাথে হলে একটি বৃহত্তর জোট তৈরি হতে পারত। এই বিষয়ে কি বলবেন? নওশাদ সিদ্দিকীকে বলুন, আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, যে কি কি ধরনের অর্থনৈতিক সাহায্য আপনি তৃণমূলের থেকে নিয়েছেন, নিয়ে বাংলায়
যে বিরোধী মুখ হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, সেই লড়াই থেকে আপনি পিছিয়ে গেলেন। কত টাকার বিনিময়ে, আমি নৌশাদ সিদ্দিকীকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি, কত টাকার বিনিময়ে আপনি পিছিয়ে গেলেন? কেন আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না? কার সঙ্গে কি জোট হলে কি হতো সে তো সময়ের ব্যাপার, সেই জোট তো হয়নি। আপনি নিজেকে বিরাট একজন মমতা বিরোধী লড়াকু নেতা বলে প্রমাণ করতে গিয়ে কত টাকার বিনিময়ে ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না? কেন পিছিয়ে গেলেন? কিসের ভয়ে, কিসের প্রলোভনে? এটা আগে নওশাদ সিদ্দিকী উত্তর দিক, তারপর উনি অন্য দলকে প্রশ্ন করবেন কেন তারা কি জোট করবে না জোটবে, এটা পরের কথা। দাদা, জোটের পরিকল্পনা নিয়ে আপনাদের কি মনে কোনো প্রশ্ন উঠছে? না, আমাদের মনে কোনো প্রশ্ন নেই। আমরা মনে করি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল, তাদের একটু কঠিন সময়ে চলছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সুরে সুর মিলিয়ে মেরুকরণের রাজনীতি করছেন। সেই জন্য আমরা একটু সমস্যায় আছি, তখন অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই লড়াই চলবে, এই লড়াইয়ে আমরাই বিজয়ী হব, কারণ ভারতবর্ষের মাটি, বাংলার মাটি কোনোদিনই ধর্মীয় মেরুকরণকে প্রশ্রয় দেয়নি, আগামী দিনেও দেবে না। সাময়িক একটা খারাপ সময়, সাময়িক অনেক সময় মানুষ নানা রকমের রঙিন স্বপ্ন দেখে, তা সে স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে উত্তরপ্রদেশে, আপনারা দেখেছেন। তা সেই জন্যে একটু অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। রাষ্ট্রীয় স্তরে কংগ্রেস একটা মানে ইন্ডিয়া জোট ভালো একটা ফল করেছে, হুম। কংগ্রেসও ভালো ফল লাভ করেছে, তো তার প্রভাব কতটা দেখবে আগামী দিনে মোদী সরকার? হ্যাঁ, প্রতিটি দেখুন, আগামী দিনে মোদী সরকার থাকবে না, কারণ দুটো এমন ক্রাচের দুই হাতে রয়েছে, দুটো ক্রাচ, দুটো বৈশাখী আমরা যাকে বলি, একটা নীতিশ কুমার, একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। এরা কেউই নির্ভরযোগ্য সাথী নয়। আর আগলিবার 400 পার স্লোগান দেওয়া নরেন্দ্র মোদী 300 পারও করতে পারেনি। তা সেই জন্যে এখন এই প্রথম তো মোদী সরকারের স্লোগান উবে গেছে, এখন এনডিএ সরকার, এনডিএ সরকার করে নরেন্দ্র মোদী চেঁচামেচি করছেন। আমার মনে হয় না যে এই সরকার খুব স্টেবল হবে। যে কোয়ালিশন সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে কথা বলতে দেখা যেত, ব্যঙ্গ বিদ্রুপ, কংগ্রেস 70 বছরে কি করেছে, ইউপিএ 1 সরকার 70 বছরে কি করেছে, ইউপিএ 2 সরকার 70 বছরে কি করেছে, এই যে এত কথা বলতেন নরেন্দ্র মোদী, আজকে তো সব ফানুস হয়ে গেছে। এখন নিজেকেই কোয়ালিশন সরকার, এখন আর মোদী সরকার বলতে পারছে না, বিজেপি সরকার বলতে পারছে না, এখন বলছে এনডিএ সরকার। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই এনডিএ সরকার যাদের ওপরে ভর করে চলছে, আমার মনে হয় না খুব বেশি দিন চলবে। সেই জন্য এর প্রভাব খুব একটা পড়বে না, বরং উল্টে ভারতবর্ষের যে মানুষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের উপরে ভরসা করতে শুরু করেছে, সেই ভরসা আরও বাড়বে। তাহলে 44 থেকে কংগ্রেস একটা নির্বাচনে একদম 44 থেকে 102 হয়ে যেত না। 99 জন জিতেছেন, 3 জন নির্দলীয় সাংসদ কংগ্রেসে যোগদান করেছেন, সংখ্যাটা এখন 102। তা দেখা যাক কি হয়। আশা রাখি ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর ধর্মীয় রাজনীতিকে বর্জন করে পেটের ভাত আর মাথার ছাদ নিয়েই ভাববেন, এবং আগামী দিনে সেইভাবেই ভারতবর্ষের ভোট প্যাটার্ন আবার তৈরি হবে। আচ্ছা, দাদা, এই যে পর পর রেল দুর্ঘটনা ঘটে চলেছে একের পর এক, মিথ্যে কথা অনেক বলেছে, কবচ সিস্টেম বলেছে, কবচ সিস্টেম বলেছে, বলেছে 70 বছরে কংগ্রেস কিছু করেনি, কোনো পরিকাঠামো তৈরি করেনি। কংগ্রেস যা পরিকাঠামো তৈরি করে দিয়ে গেছিল 2014 সালের পর থেকে, যদি নরেন্দ্র মোদী এসে সেই কবচ, সেই পরিকাঠামোটাকে আরও শক্ত সমর্থ করতো, ইন্টারলকিং সিস্টেম, সিগন্যালিং সিস্টেম যেগুলো রেলের হয়, তাহলে বোধহয় ভালো হতো। মানুষকে, ভারতবর্ষের সরল সাদাসিধা মানুষকে বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো, নানা রকম প্রযুক্তির কথা বলা, এই কবচ সিস্টেমের কথা বলা। এই কবচ সিস্টেম তো অ্যাকচুয়ালি নামকরণ করেছেন উনি, অ্যান্টি কলিউশন ডিভাইস যে স্কিমটা, সেটা তো ডক্টর মনমোহন সিং ইউপিএ সরকার যখন ছিল প্রণয়ন করে গেছেন। উনি নামটা বদল করে ক্রেডিটটা নেব, যেটা উনি করে থাকেন আর কি। তা আজকে যে রেলের ব্যর্থতা, তার সম্পূর্ণ
তার জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী সরকার এবং ওনার সরকারের রেলমন্ত্রী। আমি মনে করি সত্যের মিথ্যার জাল থেকে বেরিয়ে এসে মানুষকে সত্যটা তুলে ধরুক যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা রেলের বাজেটকে ন্যাশনাল বাজেটের সঙ্গে মার্চ করে দিয়ে অন্যায় করেছি। আগে যেমন ভারতবর্ষকে ভারত সরকার আলাদা একটা ভারতীয় রেলকে গুরুত্ব দিত, দেখবেন যখন বাজেট পেশ হতো রেলের বাজেটটা অন্য একটা দিনে পেশ হতো। তা সেই সবগুলো সব ধ্বংস করেছে নরেন্দ্র মোদী। তার যা ফল হওয়ার তাই হচ্ছে, রেল অ্যালোকেশন পাচ্ছে না, পরিকাঠামো উন্নয়নে কাজ করতে পারছে না, উন্নতিতে কাজ করতে পারছে না, মানুষ মরছে। নরেন্দ্র মোদীর কি যায় আসে না। দাদা অসম্ভব ধন্যবাদ, তবে আমি তোমার থেকে আরেকটু সময় চাইবো। আমি তোমাকে দুটো নাম বলবো, তার মধ্যে থেকে যে কোনো একটা নাম বেছে নেবে, আর কেন সেটা এক লাইনে বলতে হবে। কি বিষয়? দুজনের র্যাপিড ফায়ারের মতন হবে, তো দুজনের নাম বলবো, তো তা সেখান থেকে একজনের নাম বেছে নেবেন, ব্যক্তির নাম বলবো। হুম। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুটোই অখাদ্য, দুটোই অখাদ্য। একটা দিকে আঙুল উঠেছে, দুজন দুভাবে অন্যায় করছেন সমাজের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের রাজনীতি করছেন এবং মিথ্যাচার করছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কালিমা লিপ্ত, তার দিকে তদন্তকারী সংস্থার আঙুল উঠছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ র্যাপিড ফায়ার কেন, সুপার র্যাপিড ফায়ারেও এই দুটো নাম এলে আর গ্রহণ করবে না। সেকেন্ড নাম হচ্ছে নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? একই তো জায়গায় দাঁড়ালো। নরেন্দ্র মোদী মেরুকরণের রাজনীতি করছেন, মানুষের পেট ভরছে না, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছেন, আর অমিত শাহ ক্রিমিনালাইজেশনে যুক্ত রয়েছেন। ওনার দিকে বহু রকমের তদন্ত হয়েছে, ওনার দিকে আঙুল উঠেছে, বিভিন্ন ধরনের প্রাণহানির বিষয়েও অমিত শাহের দিকে আঙুল উঠেছে, অ্যাকিউজড হয়েছে। তাকে নিয়ে কি আলোচনা আপনি করবেন বা কিভাবে? এ তো আমার দিকে আপনি ফায়ারিং করছেন। কোনো সুস্থ মানুষ এদের নিয়ে আর বিচার করবে না। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে তাপস রায় নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখুন, তাপস রায় কম্পারেটিভলি সুদীপবাবুর চেয়ে বেটার, কম্পারেটিভলি বেটার, কারণ আমরা দেখেছি এককালে উনি তো আমাদের দলে ছিলেন এবং ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, পরে উনি তৃণমূলে গেলেন, তৃণমূলে গিয়ে যে কোনো কারণেই হোক আবার ইডি রেড হলো ওনার বাড়িতে, উনি সঙ্গে সঙ্গে বিজেপি চলে গেলেন। আমি মনে করি উনি যদি তৃণমূলের একনায়কতন্ত্র, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বেরিয়ে আসতেন এবং বেরিয়ে এসে যদি কোনো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলকে আলিঙ্গন করতেন, আমার মনে হয় ওনার ইমেজটা, ওনার ভাবমূর্তিটা আরো স্বচ্ছ হতো। কিন্তু উনি সেটা না করে উনি আবার নরেন্দ্র মোদীর উন্নয়নের নৌকায় চড়ে বসলেন এবং তার যা ফল হওয়ার তাই হলো, মেরুকরণ হয়ে গেল। আর সেই মেরুকরণে সেই রাজনৈতিক পরিসরে বাম কংগ্রেসও রয়েছে, তো উনি জিততে পারলেন না। এখন কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, তবে হাজারবার বলবো অবশ্যই ব্যক্তি হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ে তাপস রায় অনেকটা বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য। সৌরভ গাঙ্গুলি নাকি সচিন তেন্ডুলকর? অবশ্যই সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর একটা মিথ। আমি সৌরভ গাঙ্গুলিকে খাটো করতে চাইছি না। সচিন তেন্ডুলকরের বিভিন্ন রেকর্ড, আমি খেলা নিয়ে অতটা চর্চা করি না যতটা আপনাদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় মত্ত থাকি। সচিন তেন্ডুলকরের রেকর্ড, একটা কত অল্প বয়স থেকে উঠে আসা, এবং শুনেছি যে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, অবশ্যই ক্রীড়া জগতের ব্যাকগ্রাউন্ড ওনার পরিবারের সঙ্গে রয়েছে। সব কিছু মিলিয়ে জুলে আমার মনে হয় সচিন তেন্ডুলকর একটা মিথ ভারতীয় ক্রিকেটে। আচ্ছা, লাস্ট হচ্ছে বিধানসভা নির্বাচন নাকি লোকসভা নির্বাচন? দেখুন, দুটোর তো আলাদা প্রেক্ষিত। লোকসভায় আমরা সদস্য নির্বাচিত করে পাঠাই। ভারতবর্ষের লোকসভা হচ্ছে সর্বোচ্চ আইনসভা, যেখানে মানুষের পক্ষে আইন প্রণয়ন করেন যারা সদস্য হন। আর বিধানসভা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে। দুটোর আলাদা আলাদা প্রেক্ষিত আছে। দুটো সভাই, দুটো হাউসই যদি একটা রাষ্ট্রের জন্য আর একটা রাজ্যের জন্য ভাবনা চিন্তা করে, মানুষের জন্য ভালো। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এই সদস্যরা
যদি কাজ করেন, মানুষের প্রো পিপল লগুলো পাস করান, তাহলে মানুষের জন্য ভালো। এখন বিধানসভায় গিয়ে মন্ত্রী হয়েই যদি আমায় জেলে চলে যেতে হয়, বা আমার বান্ধবীর ফ্ল্যাট থেকে, খাটের তলার থেকে কোটি কোটি টাকা বেরোয়, তখন তো মানুষ ভাবতে বাধ্য হয় যে এদের আবার ভোট দিয়ে আইনসভায় আইনসভার সদস্যরা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়ে জেল খাটছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? নজরুল রবীন্দ্রনাথের বাংলা এটা।